সরলরেখা 3.2 এর ক্লাসে সবাইকে একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা একটা সূত্র প্রমাণ করব এবং এই সূত্রটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সূত্রটা কেমন? আমরা একটা এক্সাম্পল দিই, একবার ইজি একটা এক্সাম্পল দেব। ধরো এবি একটা সরলরেখা, এই সরলরেখাটা কি দুইটা বিন্দু দিয়ে তৈরি। ধরো এটা এ বিন্দু আর একটা হলো বি বিন্দু। আমরা মনে করি এই সরলরেখাটা 5 টুকরা, 1 2 3 4 5। আচ্ছা, এটাই বি বিন্দু। এখন এই বিন্দুটি স্থানাঙ্ক আমরা জানি, জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলছি। এই বিন্দুটি স্থানাঙ্ক কত? 1 2, আর বি বিন্দুটি স্থানাঙ্ক ধরো 3 5, কিছু ধরে নিলাম। এই এবি সরলরেখাটাকে অন্য একটা বিন্দু পি এসে 2 টুকরা করে দিল। দেখো 1 2 3, এখানে 3 ভাগ, আর এখানে কত? 1 2, এখানে 2 ভাগ। তাহলে আমরা কি বলতে পারি যে এবি সরলরেখাকে পি বিন্দুটা কত? 3:2 অনুপাতে এদের মাঝখানে ভাগ করছে, মানে অন্তর্বিভক্ত করছে নাকি? তো অন্তর্বিভক্ত করলে এখন আমাকে বলতে হবে এই পি বিন্দুর স্থানাঙ্ক কত। আমরা জানি না, পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই XY। এটা আমাদের বের করতে হবে। আজকের প্রমাণ আমাদের এইটা, এই প্রমাণ দিয়ে আমরা 3.2 টোটালি কমপ্লিট করব। আমি যা যা লিখি, যে চিত্রগুলি আঁকি, প্রত্যেকটা আমার সাথে সাথে খাতায় লিখতে হবে। যদি না লেখো তাহলে তোমার অবস্থা হবে সেই বাংলা গানের মতো, ইমদাদ স্যারের ক্লাসে আসলাম আর দেখলাম, দেখলাম আর শুনলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। সো সবাইকে অবশ্যই প্রত্যেকটা জিনিস A to Z আমার সাথে সাথে লিখতে হবে খাতায়। আমরা এখানে X অক্ষ আর Y অক্ষের মধ্যে যদি একটা বিন্দু এ নেই, রেড কালার দিয়ে দিলাম, হ্যাঁ, ধরো একটা বিন্দু এ নিলাম, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কীভাবে বের করব? ধরি এই বিন্দুটার স্থানাঙ্ক হলো আমাদের x1 y1। তাহলে আমি যদি এখান থেকে লম্ব টেনে দেই পারপেন্ডিকুলার, ধরি এই বিন্দুটার নাম হলো ই, তাহলে আমি কি লিখতে পারি? ও ই মানে কি? দেখো এক্স বুঝ, তাহলে ও ই রে আমি লিখতে পারি x1, আর এ ই এটাকে আমি কি লিখতে পারি? এ কে লিখতে পারি y1। এখানে আমরা আর একটা বিন্দু নিলাম পি, মনে করে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা নাম দিলাম এক্স আর ওয়াই, এক্স ওয়াই। আবার এখান থেকে লম্ব টেনে দিব। যেহেতু এই বিন্দুটা ই, সিরিয়ালি আমি এটাকে এফ ধরি, ই এর পরে এফ। তাহলে বলো তো পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে এই ও এফ মানে কত? নিশ্চয়ই তোমরা বলবো স্যার ও এফ হলো কি? নিশ্চয়ই এক্স। আর পি এফ এটা হবে কত? ওয়াই। এখন আমরা এ আর পি যোগ করে দেব। তাহলে এপি যোগ করলে কি হয়? এপি যোগ করলে এই যে একটা স্ট্রেট লাইন, সরলরেখা হয়। এখন আমরা এই বিন্দু থেকে পি এফ এর উপরে একটা লম্ব টেনে দিব, পারপেন্ডিকুলার। লম্ব টেনে দিলে এটা মনে করি আমরা ডি বিন্দু। এখানে এ পি ডি একটা কি? সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার এডি বাহু এডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এডি যে কথা, ইএফ একই কথা, ইএফ। এখন ইএফকে কি লেখা যায়? ইএফকে লেখা যায় ওএফ। ওএফ, দেখো ইএফকে কি লেখা যায়? ওএফ থেকে যদি আমি ওই মাইনাস করে দিতে দিতে হয়, তাহলে ওএফ মাইনাস ওই ইকুয়াল টু ওএফ মানে কি? খেয়াল করো, ওএফ মানে হচ্ছে এক্স, এক্স মাইনাস ওই, ওই মানে কি? x1, x1। এবার পিডি ইকুয়াল টু কি লিখতে পারি? পি ডি। আচ্ছা, পিডি রে লেখা যায় পিএফ মাইনাস ডিএফ, পিএফ মাইনাস ডিএফ ইকুয়াল টু পিএফ। দেখো পিএফ এর মান কি দেওয়া আছে? পিএফ মানে কি? ওয়াই। এই মাইনাসের মাইনাস, ডিএফ এর মান আমরা জানি না, তাই না? ডিএফকে কিন্তু লেখা যায় কি? এই। আমরা ডিএফকে লিখতে পারি কি? খেয়াল করো, ডিএফ যে কথা, এই তো একই কথা, এই লিখে দিলাম।
ইকুয়াল টু ওয়াই মাইনাস, এই মান কিন্তু দেওয়া আছে, এই মানে কি y1, y1। এখন আমরা এখানে আরেকটা বিন্দু বি এর স্থানাঙ্ক ধরি x2, y2, তাহলে আবার লম্ব আঁকতে হবে। সিরিয়ালি নাম দেব ই এফ, এটার নাম দিয়ে দিলাম আমরা জি। এখানে বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 এর মানে কি x2 কতটুকু, নিশ্চয়ই ও থেকে জি বিন্দুর দূরত্ব, তাহলে আমরা ও জিরে লিখতে পারি x2 আর বি জিরে লিখতে পারি y2, বি জি এটা হলো আমার y2। এখন আমরা পি বি যোগ করে দিই এবং পি বিন্দু থেকে বীজের উপর লম্ব টেনে দিই পারপেন্ডিকুলার, এটা ধরি আমরা সি বিন্দু, তাহলে কি বি সি পি আরেকটা সমকোণী ত্রিভুজ, ঘুরে ফিরে সেই পিথাগোরাসের কাছে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, পি সি কি লিখতে পারি একটু খেয়াল করো তো, পি সি। আচ্ছা পি সি যে কথা, নিশ্চয়ই এফ জি একই কথা, এফ জি একই কথা। এফ জিরে কি লেখা যায় একটু খেয়াল করো তো, এফ জিরে লেখা যায় ও জি, এই ও জির থেকে যদি আমি ও এফ মাইনাস করে দিই তাহলে তো এফ জি থাকে, তাইলে আমি এফ জিরে লিখতে পারি ও জি মাইনাস ও এফ। ও জির মান কত খেয়াল করো x2, ও এফ এর মান কত খেয়াল করি আমরা, ও এফ এর মান দেওয়া আছে এই দেখো x। একইভাবে আমরা এই বিসিটা নির্ণয় করতে চাই, তাহলে কি লিখব বিসি ইকুয়াল টু, আচ্ছা বিসির কি লেখা যায়, আমি যদি বিজি থেকে সিজি মাইনাস করে দিই তাহলে তো হয়ে যায়, তাহলে কি লিখব বিজি মাইনাস সিজি। এখানে খেয়াল করো বিজির মান কিন্তু দেওয়া আছে কত y2 মাইনাস, কিন্তু সিজির মান দেওয়া নাই। আচ্ছা সিজিরে কি লেখা যায়, আমি সিজিকে লিখতে পারি না পিএফ, কারণ এই দুইটা তো সমান্তরাল এবং সমান, তাহলে সিজিরে লেখা যায় পিএফ, পিএফ। পিএফ এর মান কিন্তু দেওয়া আছে, খেয়াল করো পিএফ মানে কি ওয়াই। এখানে কি দেখা যায় পিএডি এবং বিপিসি এই দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, দ্যাট মিন্স রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এখানে ডি কোণটাও 90 ডিগ্রি আবার সি কোণটাও 90 ডিগ্রি। এখন এই এডি আর পিসি রেখা কিন্তু সমান্তরাল প্যারালাল, তোমরা বোঝার জন্য একটু বাড়ায় দিতে পারো এই আমরা জানি দুইটি রেখা যদি সমান্তরাল হয়, এইটা যদি তাদের ছেদক হয় তাহলে এই কোণ সমান এই কোণ, কারণ অনুরূপ কোণগুলি সবসময় সমান হয়। তাহলে দেখো এই এডি আর পিসি হচ্ছে সমান্তরাল, আর এবি যদি ছেদক হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা সমান এই কোণটা হবে। এখানে দুইটা সমকোণী ত্রিভুজে কি মিল দেখতে পাই আমরা, যে এই ডি কোণটাও 90 ডিগ্রি, সি কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণ সমান এই কোণ। তাহলে একটা ত্রিভুজের অনুরূপ দুইটা কোণ যদি অপর একটা ত্রিভুজের অনুরূপ দুইটা কোণের সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা সদৃশকোণী। এই ত্রিভুজ দুইটা সদৃশকোণী বলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সর্বদাই সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি এডি আর পিসি, কারণ এই বাহু আর এই বাহু কিন্তু অনুরূপ, এটাও ভূমি এটাও ভূমি, তাহলে এডি আর পিসি দ্যাট মিন্স ভূমি আর ভূমির অনুপাত সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি এডি বাই পিসি ইকুয়াল টু, এখন লম্ব খেয়াল করো পিডি লম্ব আর এই ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি, তাহলে এই দুটো অনুপাত সমান হবে, তাহলে পিডি বাই বিসি ইকুয়াল টু, আবার খেয়াল করো এপি আর হলো বিপি এই দুইটার অনুপাতও সমান হবে, তাহলে আমরা লিখতে পারি এপি বাই বিপি। এখন আমরা এই সমস্ত মানগুলি এখান থেকে বসিয়ে নেব, চলো আমরা মানগুলি বসাই। তাহলে আমি এডির মান কি পাই, এই দেখো এডি ইকুয়াল টু এক্স মাইনাস x1, এক্স মাইনাস x1, পিসি ইকুয়াল টু কত x2 মাইনাস এক্স,
x2 মাইনাস এক্স পিডি ইকুয়াল টু কত y মাইনাস y1 বিসি ইকুয়াল টু কত y2 মাইনাস y এখন খেয়াল করো এপি এবং বিপি এই দুইটার মান কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু আমরা যেন কি করতে চাইতেছি, আমরা চাচ্ছি যে ধরো এটা একটা সরল রেখা, এই এ বিন্দু আর বি বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে একটা সরল রেখা হলো যার নাম হলো এবি। এখন মনে করি একটা লাঠি, এই লাঠিটাকে আমি দুই টুকরা করে দিব। তাইলে মনে করো এই লাঠিটাকে আমরা একটা ছুরি দিয়ে কেটে দিলাম, মনে করে এই জায়গায় কেটে দিলাম, কথার কথা যে কোনো জায়গায় কাটতে পারবো, আমি এই জায়গায় কাটলাম, যে বিন্দুটার নাম দিলাম পি। তো লাঠিটা কয় ভাগ হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল, একটা কত এপি আর একটা হলো বিপি। এটুকুর মান কত আমি জানি না, এটার মান কত তাও জানি না। তা আমি ধরে নিতে পারি এই লাঠিটার এপি অংশের মান হলো m1 আর এই বিপি অংশের মান হলো m2। একইভাবে আমরা এখানে এই ঘটনাটা বলতে পারি যে এই বিন্দু এবং এই বি বিন্দু দ্বারা গঠিত সরলরেখাকে এই পি বিন্দুতে দুই টুকরা করে দিল, একটা এপি আর একটা বিপি। এপির মান কত আমরা জানি না, ধরে নিই এটা m1, আর এই বিপির মান কত, এটার নাম ধরে নিলাম আমরা m2। তাহলে এপিরে লিখতে পারি m1, তাহলে এপি মানে কি m1 আর বিপিরে লিখতে পারি কত m2। চলো আমরা কোশ্চেনটা আরেকটু দেখে নিই। কি এ এবং বি বিন্দু দুটি সংযোগ রেখাংশ পি বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে মানে কি, পি বিন্দুর বুজ এক্স এবং পি বিন্দুর কোটি ও এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা সমাধান করলেই এই এক্স এবং ও এর মান পেয়ে যাব। এখানে কি দেখা যাচ্ছে, এই তিনটা জিনিসই সমান। তাহলে তো আমি লিখতেই পারি কি এক্স মাইনাস x1 বাই x2 মাইনাস এক্স ইকুয়াল টু এইটা m1 বাই m2, এবং আবার এইটা সমানত এটা লেখা যায়, তাই না? তাহলে y মাইনাস y1 বাই y2 মাইনাস y ইকুয়াল টু m1 বাই m2। বা কি লেখা যায়, m2 দিয়ে এটারে গুণ করে দাও, আর গুণন, তাহলে কি লিখতে পারি m2x মাইনাস m2x1 ইকুয়াল টু m1 দিয়ে এটারে গুণ করলে কী হবে m1x2 মাইনাস m1x। যেহেতু আমি x এর মান বের করব, সো আমি এক কাজ করি, x এর জিনিসগুলি সব লেফট সাইডে নিয়ে আসি, m1x আর m1x2 ওইটা ওই পাশে নিয়ে গেলে প্লাস m2x1। তাহলে x কমন নিলে কি হয় m2 প্লাস m1, আর এটা যা আছে তাই লিখে দাও m1x2 প্লাস m2x1। সুতরাং x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই জিনিসটা নিশ্চয়ই নিচে চলে যাবে, এটা কি m2 প্লাস m1, মানে আমি সাজে লিখলে m1 প্লাস m2, আর উপরে যা তা তো হবেই। দেখো এখানেও m1 প্লাস m2, তাহলে আমরা কি লিখব m1 প্লাস m2। তাহলে মনে রাখার সিস্টেম কি, x এর মান হবে নিচেও m1 প্লাস m2, উপরেও m1 প্লাস m2, বাট এই m1 এর সাথে হবে x2 আর m2 এর সাথে হবে x1। একইভাবে আমরা এবার y এর মান বের করব। কীভাবে y এর মান বের করব, এই m2 দিয়ে এটারে আর গুণন করে দেয়, তাহলে m2 দিয়ে এটারে গুণ করলে কী হবে m2y মাইনাস m2y1 ইকুয়াল টু, আবার m1 দিয়ে এটারে গুণ করে দাও, তাহলে হবে m1y2 মাইনাস m1y। আমরা যেহেতু y এর মান বের করব, y এর জিনিস সব লেফট সাইডে রেখে দেই, m1y ইকুয়াল টু m1y2, এটা ওই পাশে নিয়ে যাও m2y1। এবার y কমন নিয়ে নাও, তাহলে কি হয় m2 প্লাস m1y2 প্লাস m2y1। সুতরাং
ওয়াই ইকুয়াল টু এই জিনিসটা নিচে চলে যাবে, তাহলে কী হবে m1 প্লাস m2। খেয়াল করো এটা তো এখানে হবে, এখানে কিন্তু m1 প্লাস m2 আছে, তাহলে আমি m1 প্লাস m2, তাহলে ওয়াইয়ের মানের ক্ষেত্রেও নিচেও m1 প্লাস m2, উপরেও m1 প্লাস m2। যেহেতু ওয়াইয়ের মান এটা হবে y2, এটা হবে কি y1। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম, কি পেলাম দেখো, পি বিন্দুটা কি করছে, এ বি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল pxy। মনে রাখো অনেক ইজি, সেটা হলো এক্সের বেলায় এই মানটা কি যেন, মানটা m1 প্লাস m2, উপরেও লিখে দিবা m1 প্লাস m2। যেহেতু এটা এক্সের মান, এটা হবে একটু উল্টা, x2 x1 গুণ করে দিবা। ওয়াইয়ের মানের বেলা একবারে সেম কাহিনী, m1 প্লাস m2, উপরেও m1 প্লাস m2। যেহেতু ওয়াইয়ের মান, এটা হবে y2 y1। আচ্ছা, এতক্ষণ আমরা সূত্রের প্রমাণ শিখলাম, এখন তো আমাদের সূত্রগুলি মুখস্থ রাখতে হবে। চলো এক ঝলকে আমরা সূত্রগুলি আরেকবার দেখাই। সূত্র 1, এ এবং বি বিন্দু দুটি দ্বারা গঠিত এ বি সরলরেখাকে, এ একটা বিন্দু বি একটা বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করে দিলে একটা সরল রেখা হয়ে যাবে। এই এ বি সরলরেখাকে পি বিন্দুটি, মনে করে যে কোনো জায়গায়, ধরো এখানে একটা পি বিন্দু দিয়ে দিলাম, পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। পি বিন্দুটি m1:m2, তার মানে কি এপির মান হলো m1 আর এই বিপির মান হলো কত m2। যদি এভাবে লিখি এপি ইজ টু বিপি ইকুয়াল টু কত m1:m2, তার মানে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে, ইন্টারনাল ডিভাইশন করলে pxy এর মান আমরা সবাই জানি, এক্সের মান যেন কি হয়, এই অনুপাত দুইটা মনে রাখবো, তাহলে ইজি হবে m1 প্লাস m2, খুবই ইজি। উপরে m1 প্লাস m2 লিখে দিবা। যেহেতু আমি এক্সের মান বের করতেছি, এখানে একটু উল্টা লিখতে হবে। কীরকম, এই x2টা আগে, x1টা পরে, এক্সের মান। এখন আসা ওয়াইয়ের মানের বেলায় সেম সিস্টেম, মনে রাখা খুবই ইজি। এই যে m1 প্লাস m2, নিচে m1 প্লাস m2, উপরেও m1 প্লাস m2। যেহেতু ওয়াইয়ের মান বের করবো, এর বেলা একটু উল্টা কী হবে, ইন্টু y2 ইন্টু y1। এখন আরেকটা মজার জিনিস দেখাবো, কি দেখো, সূত্র 1-এর বিকল্প ভার্সন, এটা অল্টারনেট আরেকটা সূত্র হিসেবে ইউজ করা যায়। এই অনুপাতটা আমরা m1:m2 না ধরে ইচ্ছা করলে আমরা ধরতে পারি কি k:1। এটা ধরলে আরও ইজিতে করা যায়। তাহলে অনুপাতটা কি ধরতে পারি, k:1। k:1 মানে কি, এটুকু হবে k, এটুকু হবে 1। ফর্মুলা কিন্তু আগের মতোই, কীরকম k প্লাস 1, উপরেও k প্লাস 1। যেহেতু এক্সের মান, তাহলে কী হবে x2 x1। আবার ওয়াইয়ের মান বেলায় সেম, k প্লাস 1 k প্লাস 1, y2 ইন্টু y1। দেখো অনুরূপভাবে আমরা বহির্বিভক্ত সূত্র দেখাইতে পারি, সব ঠিক রাখবো কিন্তু, হ্যাঁ। এটা ধরতে পারো তোমরা 2 নম্বর সূত্র। আগে ছিল কি অন্তর্বিভক্ত, এখন হবে বহির্বিভক্ত। এখানে শুধু বহি, এটা রেড পেন ইউজ করতেছি বোঝার জন্য, আগেটার সাথে ডিফারেন্সটা কি। অন্তরের জায়গায় বহির্বিভক্ত দিয়ে দিবা। সেটা কীরকম হবে চিত্রটা, চিত্রটা হবে এবি যোগ করে বাহিরেই বিভক্ত হবে, আগে ইন্টারনাল ছিল, এবার কি এক্সটার্নাল। তাহলে পি বিন্দুটা এবার দেখাইতে হবে, মনে করে এখানে পি বিন্দুটা দিয়ে দিলাম, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। অনুপাত কিন্তু আমার আগের মধ্যেই থাকবে। দেখো এ পি মানে এই পুরাটুকু কিন্তু m1, খেয়াল করবা, এই পুরাটুকু m1, আর বিপি আর এই যে এটুকু, এটুকু হলো m2।
যদি হয় তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা কি হবে? সব ঠিক থাকবে, শুধু এই প্লাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে দিব। 2 নম্বর সূত্র হয়ে গেল। একইভাবে সূত্র 2-এরও বিকল্প ব্যবস্থা আছে। কীরকম? আমরা যদি সূত্র 2-এর বহির্বিভক্ত সূত্রটা দেখাই, তাহলে এটাকে মুছে আমি বহি লিখে দিলাম। মানে কি? এক্সটার্নাল ডিভাইশন। বহির্বিভক্তের বেলায় কি হবে? সব ঠিক থাকবে, খালি প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তবে পি বিন্দুটা যেহেতু বহির্বিভক্ত, অবশ্যই পি বিন্দুটা এখানে হবে না, এটা হবে এর বাহিরে, বহির্বিভক্ত। তো পি বিন্দুর স্থানাঙ্ক আগের মতো এক্স ওয়াই। তাহলে এ পি মানে Q1, তার মানে এটুকু হচ্ছে কে, আর বিপি এটুকু হলো আমার এটুকু 1, আর এই পুরাটুকু কে। সেম, তার মানে M1:M2 পরিবর্তে আমরা ইচ্ছে করলে K:1 দিয়েও অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত সূত্র ইউজ করতে পারি। এখন 1 নম্বর সূত্রটা কিভাবে আরেকটা সূত্রের জন্ম দেয়, যেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। দেখো কত মজার ব্যাপার। আমি 1-এর 3 বানায় দিলাম, ঠিক এটা থেকে আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র বের করে ফেলবো। সব ঠিক রাখবো। এ এবং বি বিন্দু দুটি দ্বারা গঠিত এবি সরলরেখাকে পি এক্স ওয়াই বিন্দুটি, মধ্যবিন্দু মানে কি বুঝো তোমরা? মধ্যবিন্দু মানে ঠিক মাঝখানে হবে। এই পি বিন্দুটা দেখো এখানে কিন্তু কম, এখানে বেশি। এটা করা যাবে না। এই পি বিন্দুটাকে এখান থেকে সরাইয়া ধরো ঠিক মাঝামাঝি, ঠিক মাঝামাঝি নিয়ে আসতে হবে পি বিন্দুটাকে। তাহলে তো মধ্যবিন্দু হয়ে গেল। এই যে পি বিন্দুটা মোটামুটি মাঝামাঝি, তাই মাঝামাঝি হলে এটুকুনো যা, এটুকুনো তা। তখন তো M1 আর M2 লেখা যাবে না, আমরা ধরে নিই এটুকু M, এটুকু M। তাহলে অনুপাত দুইটা সেম, তাহলে M:M। তাহলে কি বলবো? M:M অনুপাতে অন্তর্বিভক্ত করলে তাই হলে কি M1 ও M, M2 ও M। তাহলে M1 M2কে আমরা M লিখে দেবো। তাহলে 1 2 খালি মুছে দাও, তাহলে তো হয়ে গেল। 1 2গুলি সব মুছে দাও, মুছে দাও। বাহ, চলো আমরা কি পাই একটু দেখি। M+M, দ্যাট মিনস টুয়াইজ M। আর উপরে M কমন যায়, খেয়াল করো। M কমন গেলে কি থাকে? x2 প্লাস x1। এই যে M+M, দ্যাট মিনস টুয়াইস M। উপরে M কমন যায়, থাকে y2 প্লাস y1। M এ ক্যান্সেল, M এ ক্যান্সেল। সো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। নিচে 2 উপরে একটু সাজাই লেগে, হ্যাঁ, x1 প্লাস x2 কমা y1 প্লাস y2/2। এ এবং বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 এবং x2 y2 হয়, তাহলে এর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র, এই মিডল পয়েন্টটা কেমন হবে? x1 প্লাস x2/2 প্লাস y1 প্লাস y2/2। তার মানে ভুজ দুইটার যোগ করে দিবা বাই 2, আবার কোটি দুইটা যোগ করে দিয়ে বাই 2। এখন আমরা 4-এর 1 অঙ্কটি করব। চলো প্রথমে কোশ্চেনটা পড়ে নেই। যদি এ বি এবং ডি বিন্দুত্রয় ABCD রম্বসের শীর্ষবিন্দু হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চলো প্রথমে আমরা এই বিন্দুগুলি আগে বসিয়ে নিই। প্রথম বিন্দুটা কি? এই বিন্দুটা দেওয়া আছে 2 5। দেখো 1 2 1 2 3 4 5, তাহলে 2 5 বিন্দু এটাই হবে। হ্যাঁ, তাহলে আমরা 2, 5 এই বিন্দু পেলাম। বি বিন্দুটা কত? 1 2 3 4 5 5 9। তাহলে 5 9 হইলে হবে এই 5 এই 9 না, এই যে 5 9। দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বি বিন্দুটা হলো 5 9, আর ডি বিন্দুটা কত? 6 8। তার মানে 5-এর পরে 1 ঘর বেশি 6, আর 8 মানে 1 ঘর নিচে, তার মানে এটা হবে। তাহলে আমরা ডি বিন্দু পেয়ে গেলাম কত? 6 আর 8। তাহলে সি বিন্দুটা কত হবে? যেহেতু এটা একটা রম্বস, আর রম্বসের সবগুলি বাহুই সমান হয়,
তাহলে এ বি বি সি সি ডি ডি এ সব বাহু সমান হবে। চলো আমরা আগে দেখি কি হয়। তাহলে এ বি একটা, এ ডি, ধরি সি বিন্দু এইখানে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। তাহলে দেখো তো সব বাহু সমান হয় কিনা। তাহলে সমাধানে আমরা কি লিখবো, ধরি সি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, আর এইটি আমাদের বের করতে হবে। এখানে এসি কর্ণকে যদি আমরা দেখাই তাহলে কীভাবে দেখাবো, এইভাবে এসি কর্ণ, আর বিডি কর্ণ কোনটা, এইটা। এখন খেয়াল করার বিষয়, এসি কর্ণের মধ্যবিন্দু যেটা, দেখো বিডি কর্ণের মধ্যবিন্দু সেটাই, মনে করি এটা পি। এসি কর্ণের মধ্যবিন্দু, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো। আর আমরা জানি মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। যেহেতু এসি কর্ণ, তাহলে এই বিন্দু মানে কি x1 বাই 1, আর সি বিন্দু মানে কি x2 বাই 2। তাহলে x1 মানে কত 2, আর y1 মানে হলো 5, x2 মানে x, y2 মানে y। তাহলে আমরা মান বসে দিলে কি পাই, x1 প্লাস x2, তার মানে কি 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স বাই 2 কমা y1 প্লাস y2, তার মানে হলো 5 প্লাস y, 5 প্লাস y বাই 2। এখন আমরা বিডি কর্ণের মধ্যবিন্দু পি নির্ণয় করব। বিডি কর্ণের মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আগেরটাই। তো যেহেতু বিডি কর্ণ, তাহলে বি বিন্দুটা হবে কি x1 y1, তার মানে কি 5 হবে x1 আর 9 হবে y1, আর ডি বিন্দুটা হবে x2 y2, তার মানে কি x2 মানে 6 আর y2 মানে হলো 8। তাহলে আমরা মান বসিয়ে দিলে কি পাই, x1 প্লাস x2 বাই 2, তার মানে কি 5 প্লাস 6 বাই 2, 5 প্লাস 6 বাই 2 কমা y1 প্লাস y2, তার মানে কি 9 প্লাস 8 বাই 2, 9 প্লাস 8 বাই 2। তাহলে আমরা বলতেই পারি এ বি সি ডি এটা একটা রম্বস বলে, এসি কোণের মধ্যবিন্দু যেটা, বিডি কোণের মধ্যবিন্দু সেটাই, দ্যাট মিনস পি ধরা হয়েছে এখানে, তাই না? তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে যেহেতু এই বিন্দু আর এই বিন্দু সেম, তাহলে এই বিন্দুর ভুজ সমান এই বিন্দুর ভুজ, এই বিন্দুর কোটি সমান এই বিন্দুর কোটি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভুজ সমান ভুজ, তার মানে 2 প্লাস এক্স বাই 2, 2 প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু, এই ভুজ তার মানে 6 আর 5 11, 11 বাই 2, তার মানে 11 বাই 2 একটা, এবং এই বিন্দুর কোটি বাই এই বিন্দুর কোটি, তার মানে 5 প্লাস ওয়াই বাই 2, 5 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু এই 9 প্লাস 8, তার মানে কি 17 বাই 2, মানে 17 বাই 2। এবার এই 2 এ ক্যান্সেল, তাহলে কি হয় 2 প্লাস এক্স ইকুয়াল টু কত 11, সুতরাং এক্স ইকুয়াল টু কত 9। আবার সেম 2 এ ক্যান্সেল, তাহলে 5 প্লাস ওয়াই ইকুয়াল টু কত 17, সুতরাং ওয়াই ইকুয়াল টু কত 12। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্স এর আর ওয়াইয়ের মান আমরা বসাই দিই, তাহলে কত হয় 9 আর হলো 12, এটা আমাদের অ্যান্সার। তাহলে এক্স এর মান 9, একটু খেয়াল করি তো এক্স এর মান 1 2 3 4 5 6 7 8 9, মোটামুটি একবারে ভালোই হয়েছে, খারাপ না, আর এটা হচ্ছে 12, তাহলে ওকে। এখন আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা জানি এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, কর্ণ দুইটা কি একটা এসি আর একটা হলো বিডি, ইকুয়াল টু হাফ ইন্টু এসি মানে কি এ থেকে সি বিন্দুর দূরত্ব। তো দূরত্ব নির্ণয়ের সূত্র রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার। তো x1 মানে কত 2 আর x2 মানে কত 9, তাহলে 2 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তার মানে কি 5 মাইনাস 12 হোল স্কোয়ার, 5 মাইনাস 12 হোল স্কোয়ার। এবার ইন্টু বিডি, বিডি মানে কি বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব। তাহলে বি বিন্দুটা কত x1 y1, এটা কত x2 y2। তো দূরত্ব নির্ণয়ের সূত্র তো সেম,
রুট ওভার x1 মাইনাস x2 তার মানে কি না 5 মাইনাস 6 হোল স্কোয়ার 5 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার মানে কি 9 মাইনাস 8 হোল স্কোয়ার 9 মাইনাস 8 হোল স্কোয়ার। মানগুলি ক্যালকুলেটারে বসাও, তাহলে কত আসে 7, যেহেতু ক্ষেত্রফল আর একক হবে কি বর্গ একক, মানে কি স্কোয়ার ইউনিট। এখন আমরা 4-এর 2 অঙ্কটি করব। চলো আগে কোশ্চেনটি পড়ি। এ বি সি ডি রম্বসের এ বি ও সি বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত। ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং রম্বসের ক্ষেত্রফল বের করো। যেহেতু এই অঙ্কটা 4-এর 1-এর মতোই, তো আমরা একটু শর্টকাটে করি। হ্যাঁ, এ বিন্দু কত -2, এ দেখো -1, তাহলে এটা হলো আমাদের এ বিন্দু, -2 -1। আচ্ছা, বি বিন্দুটা কত 1 3, তাহলে 1 3 বিন্দু হলো এটা, বি বিন্দু হলো 1 আর 3। সি বিন্দু হলো কত 1 2 3 4 5, 5 1 2 3 4 5 6, 5 6। সি বিন্দুটা দেওয়া আছে হলো 5,6। এখন ডি বিন্দুটা বের করতে হবে। যেহেতু এটা একটা রম্বস, তার মানে সবগুলি বাহু সমান হতে হবে। চলো আমরা দেখি। তাহলে এ বি বাহু যতটুকু বড় হবে, বিসিও বাহু অতটুকু বড় হবে। তাহলে ডি বিন্দুটা কোথায় কোথায় দিলে ঠিকমতো হয় আইডিয়া করে আমরা দিতে পারি। ডি বিন্দু ধরো এইটা, আর এই স্থানাঙ্ক আমরা ধরে নিই এক্স, ওয়াই। তাহলে এই হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এ বি বিসি সিডি ডি এর সমান, যেহেতু সো এটা একটা রম্বস। তো রম্বসের কর্ণগুলি আমরা যোগ করে দেই। এই তাহলে মধ্যবিন্দু কোনটা পি। তো সমাধানে আমরা লিখব, ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক ডি এক্স ওয়াই, এটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর সূত্র আমরা জানি কিন্তু। হ্যাঁ, মধ্যবিন্দুর সূত্র এসি কর্ণ খেয়াল করো, এ সি, তাহলে এটা x1 y1 x2 y2। আর সূত্র কি x1 প্লাস x2, তার মানে কি এটা হলো x1 মাইনাস 2 প্লাস x2, মানে কত 5/2। এবার y1 কত -1 আর y2 কত 6, তাহলে -1 প্লাস 6/2। একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু সূত্র তো একটাই, এটা x1 y1, এটা x2 y2, তাহলে কি 1 প্লাস এক্স 1+x/2, 3 প্লাস y/2, 3 প্লাস y/2। আমরা কি জানি এবিসিডি রম্বস বলে এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একই। তাহলে এই বিন্দুর বুজ সমান এই বিন্দুর বুজ, তাহলে এটা কত -2 প্লাস 5, দ্যাট মিনস 3/2 ইকুয়াল টু এটা কত 1 প্লাস x/2। আবার এই কোটি সমান এই কোটি, তাহলে আমরা লিখব -1 প্লাস 6, তার মানে 5/2 ইকুয়াল টু 3 প্লাস y/2, 3 প্লাস y/2। 2 এ ক্যান্সেল, 3 ইকুয়াল টু 1 প্লাস এক্স, সো x ইকুয়াল টু 2। 2 এ ক্যান্সেল, 5 ইকুয়াল টু 3 প্লাস y, সো y ইকুয়াল টু 2। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কী হবে এক্স ওয়াই, এক্স এর মান 2, ওয়াই এর মান 2, এটা আমাদের অ্যান্সার। খেয়াল করো এক্স এর মান 2, ওয়াই এর মান 2, প্রায় সঠিক হয়েছে, তাই না? আবার রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, মানে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে হাফ ইন্টু এসি, এই বিন্দুর স্থানাঙ্ক এটা x1 y1, এটা কত x2 y2। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র √x1 মাইনাস x2, তার মানে -2 -5 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, তার মানে -1 -6 হোল স্কোয়ার ইন্টু বিডি। সেম বিডি, ডি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছিলাম 2 2, তাহলে এক্স ওয়াই থেকে আমি 2 2 লিখে দিই, 2,2। তাহলে সেম x1 মাইনাস x2, তার মানে 1 - 2 হোল স্কোয়ার,
1 minus 2 whole square plus 3 minus 2 whole square, 3 minus 2 whole square। ক্যালকুলেটরে বসালে পাই 7 বর্গ একক স্কোয়ার ইউনিট। এখন আমরা 4-এর 3 নম্বর অঙ্কটা করব। কোশ্চেনটি কি, কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দুদ্বারী স্থানাঙ্ক যথাক্রমে এত এবং এত, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন আমরা কোশ্চেন থেকে বিন্দুগুলি চিত্রে বসাই চলো। সামান্তরিকের একটা কর্ণের শীর্ষবিন্দু, প্রথম বিন্দুটা কি দেওয়া আছে 3 - 4, তাহলে 1 2 3 1 2 3 4, তাহলে 3 - 4 হলে এই 3 - 4 এটাই হবে। এটার নাম দিলাম আমরা এ, কত 3 - 4। আরেকটা বিন্দু দেওয়া আছে কত -6 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, তাহলে এই আইডিয়া করে যেতে পারে এটাই। যেহেতু এটা কর্ণ তাহলে আমরা নাম দিলাম এই কর্ণের নাম এসি কর্ণ। এটা কত -6 আর হলো 5। আর একটা শীর্ষবিন্দু দেওয়া আছে কত -2 - 1, -2 - 1 তোর এটাই আর কি। এটার নাম দেওয়া এ, এটার নাম দিতে পারি বি। বি বিন্দুর স্থানাঙ্ক -2 - 1, তাহলে এ বি। আরেকটা কোথায় হতে পারে আইডিয়া জাস্ট, এবং একটা দিয়ে দাও। যেহেতু এই ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না, এটা ডিটারে ধরে নিই এক্স ওয়াই। গ্রাফ পেপারে বসালে একুরেট মান আসে। আমাদের জিনিসটা আসলে এরকম হওয়া দরকার ছিল। আর এটার আরেকটা কর্ণ হলো এইটা। তাহলে সমাধান আমরা কী লিখব, ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, যেটা আমাদের বের করতে হবে। এখন আমরা এসি কর্ণের মধ্যবিন্দু বের করব। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র সেম আগের মতোই, এসি কর্ণ। তাহলে এটা x1 y1 x2 y2, তার মানে কি x1 মানে 3 x2 মানে -6, তাহলে x1 + x2 মানে কি 3 - 6, 3 - 6/2, কমা y1 + y2, তার মানে -4 + 5, -4 + 5/2। একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব। বিডি কর্ণ, তাহলে এটা x1 y1, এটা x2 y2, তাহলে -2 + x/2, -2 + x/2, কমা -1 + y, -1 + y/2। আর আমরা জানি ABCD সামান্তরিক বলে এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একই। খেয়াল করো, এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ এর মধ্যবিন্দু কিন্তু একটাই। হ্যাঁ, এসি কর্ণের মধ্যবিন্দু যেটা দেখো, বিডি কর্ণের মধ্যবিন্দু একটাই। এটা পি না বোঝার জন্য ধরে নিলাম। হ্যাঁ, এখন তাহলে কি এই বিন্দু আর এই বিন্দু সেম, তাহলে এই বিন্দুর বুঝ সমান এই বিন্দুর বুঝ, তার মানে 3 - 6, তার মানে কত -3/2 ইকুয়াল টু এটা হবে -2 + x/2, এবং এই বিন্দুর কোটি বাই এই বিন্দুর কোটি, তাহলে -4 + 5 মানে 1/2, 1/2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -1 + y/2, -1 + y/2। তাহলে এখানে 2 বাদ দিলে কি হয় -3 ইকুয়াল টু -2 + x, সুতরাং x ইকুয়াল টু -1। আবার এখানেও 2 বাদ দিলে কি হয় 1 ইকুয়াল টু -1 + y, সুতরাং y ইকুয়াল টু 2। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেলাম, ওই যে এক্স ওয়াই, তাহলে এক্স এর মান কত -1, ওয়াই এর মান কত 2। এটা আমাদের অ্যান্সার। দেখো তো কিছুটা মিলছে কিনা, -1 2, এই যে ডি বিন্দুটা এদিকে -1 2 1 2, একটু চেঞ্জ হয়েছে, তো মোটামুটি ভালোই। এখন আমরা 4-এর 4 অঙ্কটা করব। কোশ্চেনটা কি বলছে, ABCD বর্গক্ষেত্রে 3টি শীর্ষবিন্দু A, B এবং C আর চতুর্থ শীর্ষবিন্দু D এর স্থানাঙ্ক এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা এই চিত্রের মধ্যে বিন্দুগুলি বসাই। প্রথম বিন্দুটা কি A, 8 8, তাহলে তোমরা এই আইডিয়া করে জাস্ট নিয়ে নিবে 1 2 3 4 5 6 7 8,
উপরেও এই যে 8, হ্যাঁ, তাহলে 8 বিন্দু হবে আমার এই যে এটা হবে 8 বিন্দু, যার নাম হলো এ। আচ্ছা, এবার বি বিন্দুটা হলো কত? 9 - 5। এই যে 8 পরে এই যে 9 -5 মানে নিচে আসবে, এই যে 1 2 3 4 5। তাহলে এটা হলো আমাদের এই সোজা হলো বি বিন্দুটা, যার স্থানাঙ্ক হলো 9 - 5। আর তৃতীয় বিন্দুটা হলো কত? -4 -6। তাহলে এটা হলো আমাদের সি বিন্দু, যার স্থানাঙ্ক -4 -6। যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তার মানে সবগুলি বাহু সমান হবে। চলো আমরা যোগ করে দেই। তাহলে আরেকটা বিন্দু জাস্ট আইডিয়া করে নিতে হবে, যাতে 13টা বাহু সমান হয়। ধরো এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, তাহলে এটা আমাদের ডি বিন্দু। যে ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, এটাই বের করতে হবে। তাহলে ধরে নাও এই বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স ওয়াই। হয়ে গেল আমাদের এ বি সি ডি বর্গক্ষেত্র। এখন আমরা এসি এবং বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব। তাহলে আমরা যোগ করে দেই। এসি একটা হলো কি বিডি। তাহলে এসি এবং বিডি কর্ণের মধ্যবিন্দু ধরে নাও এইটা পি। পি জাস্ট বোঝানোর জন্য দিলাম, হ্যাঁ। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু হইলে এটা x1 y1 x2 y2। তাহলে ফর্মুলা আমরা সবাই জানি, মধ্যবিন্দুর সূত্র x1 + x2, তার মানে 8 + -4, তার মানে কি প্লাস মাইনাসে -4/2। আর এটা হবে কি y1 + y2, মানে 8 প্লাস ইন্টু -6, তার মানে 8 - 6, 8 - 6/2। এখন আসো একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব। তো বিডি কর্ণের মধ্যবিন্দু সেম, x1 y1 x2 y2। তাহলে x1 + x2, তার মানে 9 + x, 9 + x/2, -5 + y, -5 + y/2। আমরা জানি এবিসিডি একটি বর্গক্ষেত্র বলে এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একই, তার মানে এটা পি। তাহলে যেহেতু এই বিন্দু আর এই বিন্দু সেম, তাহলে এই বিন্দুর ভুজ সমান এই বিন্দুর ভুজ, আর এই বিন্দুর কোটি সমান এই বিন্দুর কোটি। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 8 - 4 মানে কি 4/2 ইকুয়াল টু কত? 9 + x/2, এবং কোটি সমান কোটি 8 - 6/2, তার মানে 8 - 6 মানে 2/2 ইকুয়াল টু হবে -5 + y/2। তাহলে 2 এ 2 এ ক্যান্সেল, 4 ইকুয়াল টু 9 + x, সুতরাং x ইকুয়াল টু -5। এই 2 এ 2 এ ক্যান্সেল, 2 ইকুয়াল টু -5 + y, সুতরাং y ইকুয়াল টু 7। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত? ওই যে x ধরেছিলাম, কিন্তু x এর মান তো বের করে ফেলেছি। তাহলে কত হবে? -5 আর হলো 7। এটা হলো আমাদের অ্যান্সার। আবার এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, যে কোনো এক বাহু স্কোয়ার। তাহলে আমরা ধরতে পারি এ বি স্কোয়ার। তাহলে এ থেকে বি এর দূরত্ব নির্ণয়ের বর্গ, তার মানে যেহেতু স্কোয়ার আছে রুট হবে না, তাহলে কী হবে? এটা x1 y1, এটা x2 y2। তাহলে x1 - x2 হোল স্কোয়ার, 8 - 9 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস +5, 8 + 5 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা ক্যালকুলেটারে কত আসে? 170। এত বর্গ একক মানে স্কোয়ার ইউনিট অ্যান্সার। এখন আমরা 4-এর 5 নম্বর অঙ্কটা করব। যদি একটি আয়তক্ষেত্র এবিসিডি এর 3টি শীর্ষবিন্দু যথাক্রমে এ বি এবং সি হয়,
তবে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং ক্ষেত্রফল নির্ণয় করো। চলো আমরা বিন্দুগুলি আগে চিত্রে বসাই। প্রথম বিন্দুটা কী দেওয়া আছে? এই বিন্দু হলো 3 2, তার মানে 1 2 3 1 2, এটা হলো এ বিন্দু, যার স্থানাঙ্ক বলা আছে কত? 3 2। আর বি বিন্দুটা বলা আছে 2 -1 1 2 a -1, তাহলে এটা হলো বি বিন্দু, যার স্থানাঙ্ক হলো কত? 2, -1। আর সি বিন্দুটা হলো 8, এই যে 8 -3, তাহলে 8 -3 হলে এইটাই দেখি ভালো। সি বিন্দুটা হলো 8 -3। যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আমরা যোগ করে দিলে দেখি আয়তক্ষেত্র হয় কি না। এই এমনভাবে আঁকতে হবে যাতে এটা আয়তক্ষেত্র হয়। হ্যাঁ, তাহলে যদি এটুকুন যোগ করে দেই, ধরি এটাই আমাদের ডি বিন্দু, যে বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স এবং ওয়াই। সমাধানে আমরা কি লিখব? ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক কত, যেটা ধরে নিলাম কত? এক্স ওয়াই। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু বের করার ফর্মুলা হচ্ছে দুইটা কর্ণকে আগে আঁকতে হবে, আঁকার পরে দুইটা কর্ণ যেখানে সেট করবে সেটা হলো মধ্যবিন্দু। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু কত? পি। তাহলে লেখো এসি কর্ণের মধ্যবিন্দু ফর্মুলা আমরা জানি, এটা x1 y1, এটা x2 y2 হলে x1 প্লাস x2, তার মানে 3 প্লাস 8 x1 প্লাস x2/2 y1 প্লাস y2, মানে 2 প্লাস ইন্টু -3, তার মানে 2 -3/2 y1 প্লাস y2/2। এখন আসো বিডি কর্ণের মধ্যবিন্দু। বিডি কর্ণের মধ্যবিন্দু তো সেমই হবে, যেহেতু এবার বিডি, এটা x1 y1, এটা x2, এটা y2, তার মানে 2 প্লাস x/2 2 প্লাস x/2 -1 প্লাস y/2 -1 প্লাস y/2। আমরা জানি এবিসিডি একটি আয়তক্ষেত্র বলে এসি এবং বিডি কর্ণের মধ্যবিন্দু একটাই হবে। যেহেতু এই বিন্দু আর এই বিন্দু সেম, তাহলে আমরা বলতে পারি এইটা সমান এইটা, তার মানে কি 3 প্লাস 8, সুতরাং 11/2 ইকুয়াল টু হবে এইটা 2 প্লাস x/2। এবং এই বিন্দুর কোটি কত? 2 - 3, তার মানে -1/2 ইকুয়াল টু এই বিন্দুর কোটি -1 প্লাস y/2, বা 2 এ 2 এ ক্যান্সেল, 11 ইকুয়াল টু 2 প্লাস এক্স, সুতরাং x ইকুয়াল টু কত? 9। এখানেও 2 এ 2 এ ক্যান্সেল, তাহলে -1 ইকুয়াল টু -1 প্লাস y, সুতরাং y ইকুয়াল টু কত? 0। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক হবে কি? এই যে এক্স ওয়াই, তাহলে এক্স এর মান কত? 9, ওয়াই এর মান কত? 0। এটা আমাদের অ্যান্সার। দেখি তো হয়েছে কি না। এই যে 9 আর দ্বিতীয় ওয়াই এর মান 0, তার মানে এই বিন্দুটা অবশ্যই এক্স অক্ষের উপরেই হবে। আবার এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি? এবি ইন্টু বিসি, এবি ইন্টু বিসি। তাহলে এ থেকে বি এর দূরত্ব কীভাবে বের করবো? √(x1 - x2 হোল স্কোয়ার), এটা x1 y1, এটা x2 y2, তাহলে 3 - 2 হোল স্কোয়ার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1, মানে 2 মাইনাস 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 প্লাস, তাহলে 2 প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু বি থেকে সি এর দূরত্ব, একইভাবে √(, এখন এটা x1 y1, এটা x2 y2, তাহলে 2 - 8 হোল স্কোয়ার, 2 - 8 হোল স্কোয়ার প্লাস -1 মাইনাস প্লাস 3 হোল স্কোয়ার, -1 প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, ক্যালকুলেটারে বসালে কত পাই? 20, এত বর্গ একক, স্কোয়ার ইউনিট। এটা আমাদের অ্যান্সার।